ওকে, আর এবার আমরা দেখবো অ্যানালগ টু অ্যানালগ কনভার্সন। সো এখানে একটা জিনিস প্রথমে মাথায় আসতে পারে যে মানে আমাদের কেন আবার, যদি আমার ডেটাটা যদি এই ফরম্যাটেই থাকে, সো হোয়াই ডু আই নিড টু কনভার্ট দিস সেম থিং। তো এটার আনসারটা হচ্ছে আপনার কনভার্ট করা এই জন্যই লাগবে কারণ আপনার ব্যান্ডউইথটা বা আপনার মিডিয়ামের যে ক্যাপাসিটি, এই ক্যাপাসিটিকে শুধু আপনি একজনের জন্য ফিক্স করতে চান। আপনি চান যে এখানে আসলে অনেকেই যেন এটা অ্যাক্সেস করতে পারে। এটা হচ্ছে একটা কারণ। আর একটা কারণ হচ্ছে আপনার মানে যদি আমরা এটা কনভার্ট না করি তাহলে যেটা হবে যে যে কোনো যে কেউ এর ভিতর দিয়ে যে কোনো ভাবে ট্রান্সমিট হয়ে চলে যাবে আর কি, কোনো কন্ট্রোল থাকবে না সেক্ষেত্রে। সেক্ষেত্রে কার কন্ট্রোল? সেক্ষেত্রে গভর্নমেন্টের কোনো কন্ট্রোল থাকবে না, বা যারা রেগুলেটরি বোর্ড থাকে তাদের কোনো কন্ট্রোল থাকবে না। তো এই জন্য আমাদের অ্যানালগ ডেটাকে আমাদের অ্যানালগ সিগন্যালে কনভার্ট করা লাগবে। এবং এই কনভার্সনের জন্য আমরা এই যেটাকে মডিফাই করি, মডিফায়ার আমাদের অপশন আসলে তিনটা, যাকে আমরা একটু চেঞ্জ করি। সেই তিনটার মধ্যে একটার নাম হচ্ছে অ্যাম্পলিটিউডটা চেঞ্জ করি আমরা, ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করি, আর একটা ফেজ চেঞ্জ করি। তাহলে যখন আমরা অ্যাম্পলিটিউডটাকে মডিউলেট করছি তখন সেটা কেন বলছে এম, যখন আমরা ফ্রিকোয়েন্সিটাকে মডিউলেট করছি তখন সেটাকে বলছি আমরা এফএম, আর যখন ফেজটাকে মডিউলেট করছি তখন আমরা বলতেছি পিএম। তো এএম এন্ড পি এফএম এগুলো তো আপনারা অলরেডি জানেন, জানেন নাকি জানেন না? এএম আর এফএম আমরা কি জানি অলরেডি নাকি কি বলেন? কেউ একজন কথা বলেন মাইকটা আনমিউট করে, এখন তো সকাল 9টা বাজে। মানে জানি কি জানি না কোনটা? আমরা কি এএম কখনো শুনে আসছি আগে, এফএম কখনো? হ্যালো, সেই আমাদের গোল্ডেন সাইলেন্স হয়ে গেছে। দেখি জানি আমরা নাকি জানি না, সারোয়ার কি বলেন, আছেন নাকি ক্লাসে আসেনি নাকি? আমি আর আচ্ছা স্যার। আচ্ছা, এএম আর এফএম কি আমরা জানি আগে? জি স্যার, ডিজিটাল টু ডিজিটাল কনভার্সন ছিল। কি বলেন এটা? এত সহজ জিনিস থাকতে যে এফএম 89.6 এফএম, এটা তো আচ্ছা সারাদিন। হম, এটা কি? জি স্যার, ওগুলো আছে। এটা কি জানি আমরা? জি স্যার, জি স্যার। এটা কি 89.6 এফএম? রেজিস্ট্রেশনের ফ্রিকোয়েন্সি। রাইট, এটা একটা রেডিও স্টেশনের একটা ফ্রিকোয়েন্সি। গুড। আর এম আছে, এম আছে অনেকগুলো, যেমন বাংলাদেশ বেতারে এম আছে 506 না কত হার্জ তারা বলে, কিন্তু দেখবেন। ঠিক আছে, ওই যে এটাই আসলে আমরা এই যে অ্যানালগ টু অ্যানালগ কনভার্সন, এটাই হচ্ছে সেই অ্যানালগ টু অ্যানালগ কনভার্সন যেটা আমরা রেডিও শুনছি। যখন আমরা এফএম শুনি তার মানে আমরা যে অ্যানালগ সিগন্যালটা শুনি ওটা আসলে ফ্রিকোয়েন্সি মডুলেট করে আসছে আর কি। আর যখন এএম শুনি, যেমন বাংলাদেশ বেতার বা এই ধরনের যেগুলো রেডিও আছে, সেগুলো হচ্ছে অ্যাম্পলিটিউডটাকে মডুলেট করে শোনানো হয়। তো এএম মানে অ্যাম্পলিটিউড মডুলেশন, এফএম মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন। ওকে, সো এখন বিষয় হচ্ছে অ্যাম্পলিটিউডটাকে আমরা মডুলেট, আচ্ছা এইটা বলার আগে আরেকটা জিনিস বলে রাখা দরকার। আচ্ছা এটা বলে তারপর বলি। আচ্ছা অ্যাম্পলিটিউড মডুলেশনটা কিরকম হবে? এটা ধরেন নর্মাল আমাদের যে ইনপুট সিগন্যাল, এটা হচ্ছে আমাদের নর্মাল ইনপুট সিগন্যাল এটা, তো এটা আমাদের হচ্ছে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটাকে আমরা আসলে বলি যে একটা বেস ফ্রিকোয়েন্সি, যার সাথে আমি অ্যালাইন হতে চাই। অ্যালাইন হওয়া মানে যার মতো হতে চাই আর কি। ঠিক আছে, সো এখানে যেটা করা হলো, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির অ্যাম্পলিটিউডটাকে আমার ইনপুট সিগন্যালের অ্যাম্পলিটিউডের সাথে আমি এটাকে অ্যালাইন করে দিলাম। যেখানে ইনপুট সিগন্যালের অ্যাম্পলিটিউড বেশি সেখানে বেশি হলো, যেখানে কম সেখানে কম হয়ে গেল। ওকে, এবার এটার জন্য আপনার ব্যান্ডউইথটা হবে ডাবল। এখন বিষয় হচ্ছে এটাতে কি বোঝালাম, এটাতে আমরা কি বোঝালাম এখানেই বোঝালাম। এখানে দেখা গেলো যে কোনো একটা অডিও সিগন্যালের জন্য আপনার ব্যান্ডউইথ লাগে হচ্ছে, মানে অডিও সিগন্যালের জন্য ফ্রিকোয়েন্সি লাগে হচ্ছে 5 কিলোহার্টজ। তার মানে একটা ব্যান্ডউইথ লাগবে ডাবল, সেটা ফর্মুলা বলছে মানে 10 কিলোহার্টজ। তখন যেটা হবে যে ফেডারেল কমিউনিকেশন কমিশন বা এফসিসি, এটা আসলে ইউএস এর জন্য এফসিসি, বাংলাদেশের জন্য বিটিআরসি, তারা বলে ওকে তাহলে 10 কিলোহার্টজ দিয়ে আমি যে কোনো একটা রেডিও স্টেশন চালাতে পারবো।
10 কিলো হার্জ দিয়ে যে কোনো রেডিও স্টেশন এএম রেডিও স্টেশন গুলো চালাতে পারবে এএম। তখন তারা হচ্ছে এরকম ধরেন 530 থেকে 1700 কিলো হার্জ একটা রেঞ্জ ঠিক করে দেয়, এবং এর ভিতরে যত ধরনের ফ্রিকোয়েন্সি হতে পারে এই 10 কিলো হার্জ ডিফারেন্স দিয়ে দিয়ে সেগুলো তারা হচ্ছে নিলামে তুলে মানুষকে আসলে দিয়ে অ্যাসাইন করে দেয়, এবং যেটা দিয়ে প্রাইভেট রেডিও স্টেশন গুলো কিনে নিয়ে তারা হচ্ছে তাদের কার্যক্রম চালায়। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে কেন এর ভিতরে দিতে হবে 530 থেকে কেন 1700 কিলো? আচ্ছা, 530 থেকে 1700 কিলো হার্জের মধ্যে আমরা কতগুলো রেডিও স্টেশন এএম রেডিও স্টেশন চালাতে পারবো, এই হিসাবটা কিভাবে বের করবো? 530 থেকে এই 1700, 117টা। হুম 117টা কিভাবে বলবেন? স্যার, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থেকে লোয়েস্টটা মাইনাস করে 10 দিয়ে ভাগ। হ্যাঁ, 10 দিয়ে ভাগ, রাইট। যে কয়টা হবে সে কয়টা। তো এখন বিষয় হচ্ছে যেটা আমরা প্রথম দিনই বলে আসছিলাম, যে ধরেন যে আমাদের 10 কিলো হার্জ দিয়ে আমরা হচ্ছে রেডিও স্টেশন চালাতে পারবো, খুব ভালো। সো আমাদের কাছে ডিভাইস আছে যেটাতে আমরা জানি যে কিভাবে ফ্রিকোয়েন্সি জেনারেট করতে হয়, এবং আমাদের কাছে আবার ডিভাইস যেগুলোতে আমরা জানি কিভাবে ফ্রিকোয়েন্সি রিসিভ করতে হয়। তাহলে তো আমি চাইলেই ডিভাইস নিয়ে ফ্রিকোয়েন্সি জেনারেট করে আবার ফ্রিকোয়েন্সি রিসিভও করতে হবে। এটা কি সম্ভব না সম্ভব না? এটা কি সম্ভব? জিনিসটা সম্ভব হওয়ার কথা। হ্যাঁ সম্ভব, এটা সম্ভব। কিন্তু তাহলে কেন আমরা করি না? এটা করি না এই জন্য, তাহলে আমাদের দেশের যে, আমাদের দেশের না মানে প্রত্যেকটা দেশেই তার ল অ্যান্ড এনফোর্সমেন্ট যে সিস্টেমটা সেটা ভেঙে পড়ে যায়। তাহলে যে যার মতো নিজস্ব রেডিও ফ্রিকোয়েন্সিতে কমিউনিকেশন করবে এবং যে কোনো ধরনের মানে খারাপ কাজ ওখানে করতে পারে। সো এই জন্যই হচ্ছে আমাদের এফসিসি বলেন বা হচ্ছে বিটিআরসি, এই ধরনের রেগুলেটরি বোর্ড থাকে। কারণ আপনি জানেন যে আসলে কিভাবে ফ্রিকোয়েন্সি জেনারেট করা যায়, মানে এগুলো ডিভাইস অলরেডি আছে। তো সমস্যা কোথায় হয়? সমস্যা হয় ধরেন যে আপনি একটা বসুন্ধরা সিটিতে আপনি ওয়াকি টকি চালাচ্ছেন, কোনো সমস্যা নেই। একটা পার্টিকুলার রেঞ্জ পর্যন্ত, একটা মিনিমাম একটা রেঞ্জ পর্যন্ত আপনি এই ধরনের ডিভাইস কিনতে পারেন, এতে কোনো রুলস ভায়োলেট করবে না। মিনিমাম একটা রেঞ্জ কোনো পার্টিকুলার পারপাসে। কিন্তু যখনই এই রেঞ্জটা আপনার বেশি হয়ে যাবে, ধরেন রেঞ্জ হয়ে গেল আপনার 2 কিলোমিটার, রেঞ্জ হয়ে গেল 3 কিলোমিটার, এবং আপনি কোনো আর্মি ব্যাকগ্রাউন্ড না, আপনি কোনো মানে ফেডারেল গভর্নমেন্টের পার্ট না, সেক্ষেত্রে কিন্তু এটা দেশের আইনে এটা আইনত দণ্ডনীয় হয়ে যাবে। এবং যে কারণে গত বছর কিন্তু এরকম সিমিলার একটা ঘটনায় বাংলাদেশে বেশ তোলপাড় শুরু হয়ে গেছিল, এবং একজন মন্ত্রী পুত্র সম্ভবত অ্যারেস্ট ছিল এবং তাকে কিছুদিন আগে মনে হয় সে ছাড়া পেল। এটা কি এই ঘটনা কারো মনে আছে? এই ঘটনাটা যেটা আমি বললাম, তার বাসা থেকে কিন্তু এরকম হাই ফ্রিকোয়েন্সি ডিভাইস পাওয়া গেছিল, এবং যেটা দিয়ে সে 3 কিলোমিটার পর্যন্ত যা রেঞ্জ কভার করতো, এবং যেটা তার পার্সোনাল কমিউনিকেশনের জন্য উনি এটা ইউজ করতেন। সো এটা কি কারো মনে আছে? মনে থাকলে মানে কেন করতে পারলো না, এই কারণে আর কি। কারণ আপনি ডিভাইস জেনারেট করতে পারবেন, রিসিভও করতে পারবেন, কিন্তু এটা আসলে দেশের আইনের সাথে এটা যাবে না, এবং যার জন্যই হচ্ছে এই ধরনের রেগুলেটরি বোর্ড, এবং যার জন্য একটা রেঞ্জ ফিক্স করে দেয়। তা না হলে তো আপনি মেশিন কিনে যে কোনো ভাবে আপনি ফোনে কথা বলতে পারেন, সবকিছু করতে পারেন। আমি কি বোঝাতে পারছি জিনিসটা নাকি? জি স্যার। ওকে, ঠিক আছে। সো এটা ছিল হচ্ছে আপনি যখন অ্যামপ্লিটিউডটাকে মডুলেট করতেছেন, এরপর যখন ফ্রিকোয়েন্সিটাকে মডুলেট করবেন তখন হবে সেটা হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি মডুলেশন। এবং এই ক্ষেত্রে হচ্ছে হাই, যখন বেশি কি বলে, এটা হচ্ছে আমি ইনপুট সিগন্যাল, এখানে আমি মার্ক করি একটু, এটা হচ্ছে ইনপুট সিগন্যাল, ঠিক আছে। এই পোর্শনের জন্য দেখেন, ফার্স্ট স্টার পোর্শনের জন্য ফ্রিকোয়েন্সি বেশি দেখাচ্ছে, ফ্রিকোয়েন্সি বেশি জেনারেট করতেছে, এবং লো পোর্শনের জন্য, লো ফ্রিকোয়েন্সির জন্য তার লো ফ্রিকোয়েন্সি জেনারেট করতেছে আর কি। এবং এটা ছিল আমার সেই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। ওকে, এবং এই ক্ষেত্রেও আপনার একটা স্ট্যান্ডার্ড দেওয়া আছে যে এর বাইরে আপনি আসলে করতে পারবেন না। সেই স্ট্যান্ডার্ডটা কি? সেই স্ট্যান্ডার্ড বলে দেওয়া হলো যে আপনি ফ্রিকোয়েন্সি মডুলেট করেন, তাহলে একটা অডিও সিগন্যাল বা গান শোনানোর জন্য
আপনার 15 কিলো হার্জ বা 15,000 হার্জ আপনার পার সেকেন্ডে ফ্ল্যাকচুয়েট করানো লাগবে আর কি। তাহলে আপনি একটা সুন্দর গান বা সুন্দর কথা শুনতে পারবেন। আর এফসিসি যেটা বললো যে এই 15 কিলো হার্জ হলো, তাকে 200 কিলো হার্জ তাকে তুমি দিয়ে দাও একটা রেডিও স্টেশনের জন্য, এবং 200 কিলো হার্জের মধ্যে সে আসলে ভ্যারি করবে। বাকিটা আপনি গার্ড ব্যান্ড মানে হচ্ছে যেন একটা আরেকটার সাথে ওভারল্যাপ না করে। Okay? তো এইভাবে কতগুলো করা যাবে, এভাবে তারা বললো যে 88 থেকে 108 মেগাহার্জের ভিতর শুধু আমি এফএমটাকে এখানে ইনকর্পোরেট করবো। তার মানে দেখেন যে আমার মিডিয়াম কিন্তু একটাই, আমার কেবল কিন্তু একটা দিয়ে সব ট্রান্সমিট হচ্ছে। তার মানে 530 থেকে মানে 1100 কিলোহার্টজ পর্যন্ত রাখলাম কাকে, সব আমার এএম স্টেশনকে। এরপরের ব্লকটাকে আমি কাকে দিয়ে দিলাম, এরপরের ব্লকটাকে দিয়ে দিলাম হচ্ছে 88 মেগাহার্টজ থেকে 108 মেগাহার্টজ, এটা দিলাম কাকে, এটা দিলাম হচ্ছে এফএম স্টেশন। তো আমি যদি এই কনভার্সনটা না করতাম তাহলে আমার হয়তো একটা রেডিও স্টেশনের জন্য একটা মিডিয়াম লাগতো, মানে পুরো দেশে একটা রেডিও স্টেশন চলবে, সে অফ হবে, তারপর আবার আরেকজন আসবে। তো যেটা আসলে তো খুবই একটা ইম্প্র্যাকটিক্যাল বিষয় আর কি। এই জন্য তারা হচ্ছে অ্যানালগ থেকে আবার অ্যানালগে কনভার্ট করলো। এই কনভার্সনটা না করলে বা বেস সিগন্যালের সাথে আমি যদি মডুলেট না করতাম তাহলে আমি এটা কখনোই পেতাম না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমি 88 থেকে 108 মেগাহার্জের মতো কতগুলো এফএম স্টেশনকে ইনকর্পোরেট করতে পারবো, ম্যাক্সিমাম কত করা যাবে। তারা এখানে একটা মিনিমাম একটা দিচ্ছে, মিনিমাম বলছে তারা যে মিনিমাম 50টা আপনি চাইলে ইজিলি সাইমultaneously চালাতে পারবেন। আর ম্যাক্সিমাম কত করা যাবে, ম্যাক্সিমাম জাস্ট যে আগের মতো 108 মেগাহার্জ মাইনাস 88 মেগাহার্জ বিয়োগ করার পর 0.2 দিয়ে ভাগ করতে হবে। 0.2 দিয়ে ভাগ করার পর যা আসবে সেটাই হচ্ছে আপনার ততগুলো এফএম স্টেশনকে আপনি চালাতে পারবেন। এখানে একটা ব্যান্ড অ্যালোকেশন দেখাচ্ছে, যেমন হচ্ছে 88 মেগাহার্জ দেওয়া হলে এতটুকু, এবং প্রত্যেকের একটা ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার থাকে। ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার তো ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি থাকে, তাই না? ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি মানে কি, যে আপনি 88-এ গেলেই হবে না, আপনি দেখেন যে 88-ই পাচ্ছে, কিন্তু 88 তো মেগাহার্জ, 88-এর আরেকটু গেলেই দেখা যাচ্ছে এক্সাক্ট সাউন্ডটা আসে। তার মানে কি 88-এর সাথে ওই যে যেটা মিডল যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা থাকে, এই যে মাঝখানে যে এই পোর্শনে যখনই আপনি আসেন তখনই আপনি হচ্ছে এক্সাক্ট সাউন্ডটা শুনতে পারেন। আপনি এখানে আসলেও শুনতে পারেন, এদিকে আসলেও শুনতে পারেন, কিন্তু এই পোর্শনে আসার পরে আপনি হচ্ছে এক্সাক্ট একদম টিউন সাউন্ডটা শুনেন আর কি। সেটাই হচ্ছে আপনার সেই আমাদের যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির সাথে ওটা টিউন হয়ে গেছে, দেখে আপনি হচ্ছে পারফেক্ট সাউন্ডটা শুনতে পারতেছেন। আর এদিকে গেলে বা এদিকে গেলে অন্য স্টেশনে যায়, অথবা ওই যে আমরা যেটা বললাম, কি বললাম সেদিন, যে একটা ঝিরঝির ঝিরঝির সাউন্ড শোনা যায়, সেটা আসলে কিছু, সে একটা কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি আপনি শুনতে পারেন, একটা কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি। ওকে, তো যেহেতু আমরা বললাম ফ্রিকোয়েন্সি, এবার আমরা কত কিছুদিন ধরে শুধু ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি বলছি। তো এখানে একটা জিনিস বলে রাখা দরকার, যেটা বইয়ের পড়ার মধ্যে না। আপনাদের যখন সময় থাকবে আপনার নেটে সার্চ করবেন যে এন্ট্রেইনমেন্ট আর সেন্সিটিভ রিজনিং বলে দুটো ওয়ার্ডকে, ঠিক আছে? এন্ট্রেইনমেন্ট আর একটা কি বললাম, এন্ট্রেইনমেন্ট, সেন্সিটিভ সেন্সিটিভ রিজনেন্স রিজনেন্স এই দুইটার এমআইটি এক্সপেরিমেন্ট, এমআইটি এক্সপেরিমেন্ট ইউটিউবের ভিডিওই আছে, একটু দেখে নেন। ঠিক আছে, মানে ফ্রিকোয়েন্সি বলতে আসলে আমরা কি বুঝি, ফ্রিকোয়েন্সি বলতে বুঝি যে ধরেন 1 সেকেন্ডে কতগুলো সাইকেল কমপ্লিট হলো, তাই তো। তো আসলে ফ্রিকোয়েন্সি এত মানে লাইট ওয়েট না, ফ্রিকোয়েন্সি আরো অনেক বড় একটা বিষয়। এবং প্রত্যেকের ভিতরে আমাদের কি থাকে, আমাদের মানে একটা বলি না আমরা যে বডি ক্লক, একটা দেহ ঘড়ি বা বডি ক্লক, মানে আপনার নিজস্ব একটা বায়োলজিক্যাল সিস্টেমে আপনার একটা ধরেন যে দিনের পার্টিকুলার মোমেন্টে আপনি খুব অ্যাক্টিভ থাকেন এবং কোন একটা পার্টিকুলার পয়েন্টে আপনি খুব ইনঅ্যাক্টিভ হয়ে যান। মানে নিজস্ব একটা বডি ক্লক আছে, প্রত্যেকের শরীরে এই ক্লকটা আসলে কাজ করছে। এবং পুরো ইউনিভার্সের একটা ক্লক আছে। এবং আপনি যখন আপনার ক্লকটা ইউনিভার্সাল ক্লকের সাথে অ্যালাইন হবে বা কি বলবো সেম ফ্রিকোয়েন্সিতে আসবে, তখন দেখা যাবে যে মানে আপনি আর আপনি না, আপনি হচ্ছে কি হয়ে গেছেন, খুব সুপার পাওয়ারফুল মানুষ হয়ে গেছেন।
তো এটার অনেক ব্যাখ্যা আছে, আমরা এত জটিল ব্যাখ্যা না যে আমরা জাস্ট একটা ছোট মানে এমআইটি এক্সপেরিমেন্টেই বলি। তো তারা যেটা করলো, তারা হচ্ছে একটা ধরেন যে পেন্ডুলাম ওয়াচ, এই যে ওয়াচ গুলোর নিচে পেন্ডুলাম থাকে না, ওয়াচ গুলোর এই যে নিচে এরকম পেন্ডুলাম দুলতে থাকে, সুইং করতে থাকে। তো এরকম একটা পেন্ডুলাম ওয়াচের পাশে তা আরো ধরেন যে 5টা বা ধরেন যে আরো 50টা পেন্ডুলাম ওয়াচ নিয়ে আসলো আর কি। ঠিক আছে, নিয়ে এসে এই পেন্ডুলাম ওয়াচকে সে এখানে নিয়ে যা ছেড়ে দিল, এবং তারপর এটাকেও ছেড়ে দিল, এটাকেও ছেড়ে দিল ধরে, এবং সবাই সবগুলো পেন্ডুলাম হচ্ছে দুলতে থাকলো। ঠিক আছে, কেউ কাউকে কিন্তু একসাথে ছাড়া হয়নি, পয়েন্টটা খেয়াল করেন, কাউকে একসাথে ছাড়া হয়নি। এ হয়তো বেশি স্পিডে ঘুরতেছে, এ হয়তো একটু স্লো, এ হয়তো আরো ফাস্ট, এ হয়তো আরেকটু স্লো, বিভিন্নটাকে বিভিন্ন ভাবে দেওয়া হলো। কিন্তু মজার বিষয় হচ্ছে তারা যখন একসাথে থাকলো, ওই দিন ধরেন যে একদিন পরে যদি অনেকগুলো বেশি হয়, যেমন 50টা হয়, তাহলে একদিন পরে দেখা গেল যে বেশি ঘুরছিল, বেশি স্পিডের আপনার দুল ছিল, তার স্পিডটা কমে গেল। যার স্পিড ধরেন ছিল 10 হার্ট ছিল, তার স্পিড কমে ধরেন 5 আসলো। আর যখন যার ধরেন ছিল 2 কিলো হার্টজ, তারটা বেড়ে 5 হয়ে গেল। এটা মানে হচ্ছে যে একটা ফুল ইউনিভার্স একটা সেম ফ্রিকোয়েন্সিতে আপনার কি করছে, ভাইব্রেট করছে। এবং আপনি যখন এই সেম ফ্রিকোয়েন্সিতে আসবেন না, তখন হয় যেটা হবে, হয় আপনি ছিটকে পড়ে যাবেন, না হলে হচ্ছে আপনি সেম ফ্রিকোয়েন্সিতে আসবেন, যে কোনো একটা হবে। হয় আপনাকে এই ফ্রিকোয়েন্সিতে আসতে হবে, না হলে আপনি এখান থেকে বাইরে হয়ে যাবেন। এর খুব সহজ এক্সাম্পল হচ্ছে, দেখবেন অনেকে ক্লাসে আসতেই পারে না, আসলেও কিছুক্ষণ পর আর থাকতে পারে না। কারণ মনে হয় কেউ তাকে চেয়ার থেকে উপর দিকে টেনে তুলতেছে আর কি, কারণ তার ফ্রিকোয়েন্সিটা আসলে সেম না। কারণ সে যে ফ্রিকোয়েন্সির সাথে থাকে বা তার আশেপাশে যে ফ্রিকোয়েন্সি ঘোরে, তার সাথে আমার ক্লাসের ফ্রিকোয়েন্সিটা আসলে মিলতেছে না, এই জন্য সে চাইলেও বসে থাকতে পারতেছে না। মনে হচ্ছে কেউ নিচ থেকে তাকে চাপ দিচ্ছে, খালি উপরে ওঠ উপরে ওঠ উপরে ওঠ করতেছে। ওকে, এটা অনেকগুলো নাম আছে, এটার নাম আপনি এন্ট্যাঙ্গেলমেন্টও বলে, এরকম অনেক ব্যাখ্যা আছে এটার। তো এইসব ব্যাপারে আমরা না গেলাম, আমরা জাস্ট হচ্ছে মানে একটা হাই লেভেল আইডিয়া বললাম আর কি, যে মানে কেন দেখা যায় যে একই গোত্রের লোক সবাই একসাথে থাকতে আরাম পায়, বা কিছু কিছু জায়গায় গেলেই আপনার কেন মন ভালো হয়ে যায়, বা কিছু কিছু জায়গায় গেলেই আপনার কেন মন খারাপ হয়ে যায়। কারণ হচ্ছে যে ওইসব জায়গায় একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি থাকে, যে ফ্রিকোয়েন্সির সাথে হয়তো আপনি অ্যালাইন, অ্যালাইন হলে ভালো, আর যেসব জায়গায় দেখা অ্যালাইন না, সেখানে আপনি থাকতে পারেন। তো এই মানে এটা হচ্ছে জাস্ট মানে এটার সাথে পড়ার কোনো রিলেশন নাই, আমি জাস্ট ফ্রিকোয়েন্সি নিয়ে আমরা যেহেতু কথা বলতেছিলাম, এই জন্য এটা একটু বললাম। ঠিক আছে, এটার সাথে পড়ার বা পরীক্ষার কোনো সম্পর্ক নেই, কিন্তু এটা আমাদের জীবনের সাথে আর কি রিলেটেড বিষয়টা। আমরা যতই ভাবি যে আমরা আলাদা, আমরা আসলে আলাদা কিছু না। টোটাল ইউনিভার্সে যেটা বলা হয় যে সবকিছু আসলে মানে একটা, সেখান থেকে সব স্প্লিট করতেছে আর কি। তো এটা সময় সুযোগ পেলে আপনারা দেখেন, ইউটিউবে আছে এমআইটি এক্সপেরিমেন্ট, এন্টেনমেন্ট, আর একটা হচ্ছে সেন্সিটিভ রিজনেন্স। সময় সুযোগ পেলে একটু দেখেন, ওখানে ওখানে এরা মানে পরীক্ষা করেই দেখাইছে যে সেম ফ্রিকোয়েন্সিতে সবাই চলে আসে। কিভাবে আসে কেউ জানে না, কিন্তু আসে। তো এই জন্য ধর্ম যেটা বলে যে সৎসঙ্গ, যে ভালো ভালোর সাথে থাকেন, ভালো মানুষের সাথে চলেন, তাহলে আপনি হয়তো ভালো হওয়ার চান্স থাকে। তো সেটা সায়েন্স হয়তো এতদিন পরে তারা প্রমাণ করার চেষ্টা করতেছে আর কি। যাই হোক, আমরা যেটা বলছিলাম যে ফ্রিকোয়েন্সি মডুলেশন, এটা বললাম যে 88 মেগাহার্টজ থেকে 108 মেগাহার্টজ এর মধ্যে সুইং করবে। আর লাস্ট হচ্ছে আমাদের ফেজ মডুলেশন, লাস্ট হচ্ছে ফেজ মডুলেশন। আর যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে এইসব জিনিসটা আমরা অন্য একদিন ডিসকাস করা যেতে পারে, যে আসলে ঘটনা কি হচ্ছে বা কি বলতে যাচ্ছে তারা, এটা নিয়ে। তারা কি বলতে যাচ্ছে সেটা ডিসকাস করা যেতে পারে, আমি কি বলতে যাচ্ছি সেটা ইম্পর্টেন্ট না, আমি এখানে কিছু বলতে যাচ্ছি না আসলে। এরপরটা হচ্ছে ফেজ মডুলেশন। ফেজ মডুলেশনটা আসলে কিছুই হবে না, জাস্ট লাইক ফ্রিকোয়েন্সি মডুলেশন। কিন্তু ফ্রিকোয়েন্সি মডুলেশনে যেটা হয় যে ফ্রিকোয়েন্সিটা আসলে প্রপোর্শনেট হয় হচ্ছে আপনার অ্যামপ্লিটিউড অফ দ্য মডুলেটিং সিগন্যাল। যে মডুলেটিং সিগন্যালের যে অ্যামপ্লিটিউড, তার সাথে ফ্রিকোয়েন্সিটা আপনার ম্যাচ করার ট্রাই করে। আর ফেজ মডুলেশন যেটা হবে যে এখানেও অ্যামপ্লিটিউড, মডুলেটিং সিগন্যালের অ্যামপ্লিটিউডের সাথে মডুলেট মানে অ্যালাইন হওয়ার চেষ্টা করবে, কিন্তু এখানে শুধু অ্যামপ্লিটিউড না, ডেরিভেটিভ অফ অ্যামপ্লিটিউড, ডেরিভেটিভ অফ অ্যামপ্লিটিউড, এটা এখানে কোথাও লেখা ছিল, এই যে এখানে লেখা আছে ডেরিভেটিভ অফ দ্য অ্যামপ্লিটিউড অফ দ্য মডুলেটেড সিগন্যাল।
যাতে সে লাইন হওয়ার চেষ্টা করবে। এখন ডেরিভেটিভ করার পর কি ফর্ম আসবে সেটা তারা এখানে লেখেনি, সেটা তারা বলছে ম্যাথমেটিক্যালি প্রুফ করে দেখা গেছে যে সেমই হয়, সেটা অ্যাপেন্ডিক্স সি তে তারা লিখে দিয়ে রাখছে। মানে খুবই একটা হাই লেভেল কথাবার্তা আর কি, আমি যেটা কোনো কিছু এখানে বুঝিনি। ওকে, খালি জাস্ট তারা যেটা বললো যে দেখতে আসলে এটা ফ্রিকোয়েন্সি মডুলেশন মতো হলেও এটা আসলে ফ্রিকোয়েন্সি মডুলেশন, এটা হচ্ছে ডেরিভেটিভ ফর্ম অফ দ্য মডুলেটেড সিগন্যাল আর কি। এটা ছিল ফেজ মডুলেশন। আর ফেজ মডুলেশনের ফিগারটা দেয়া আছে, ফিগারটা এই যেখানে ডেরিভেটিভ ফর্মটা তারা দেখাচ্ছে আর কি, কিন্তু কিভাবে হচ্ছে সেটা বলা নেই। ওকে, তো এখান থেকে যদি থাকে কিছু তাহলে জাস্ট ছোটখাটো দু একটা প্রশ্ন থাকতে পারে, কারণ যেহেতু এখানে কোনো ডিটেল কোনো কিছু লেখা নাই বইটি, তো আমরা ওরকম কোনো কিছু আর দিব না। ম্যাথ ট্যাথ যদি কিছু থাকে তাহলে এই যে উপরে যে এফ এম বা এম থেকে থাকতে পারে, এর বাইরে আর কিছু থাকবে না আর কি। ঠিক আছে, আর এই চ্যাপ্টার আর কিছু নাই, এই চ্যাপ্টার এখানেই শেষ। আর যেটা হচ্ছে সামারিটা দেখতে পারেন, আমরা যা যা বললাম সেগুলো সব জিনিস সামারিতে খুব ছোট ছোট 2 লাইন করে লেখা আছে। পরীক্ষার সময় যেটা হয় যে কোনো একটা ফ্রেন্ড কিছু লিখলো, বাকিরা আমরা সেটা দেখে দেখে লিখি, ওইটার দরকার নেই, আপনি সামারিটা দেখে তুলে দিলেও হবে, কিন্তু সামারিটাও লিখতে পারেন, সামারিতে খুব সুন্দর করে দেওয়া থাকে রাদার দেন মানে অন্য ফ্রেন্ডের কপি করাচ্ছে। ওগুলো করে সময় এবং মেধা দুটাই নষ্ট হবে, সামারিতে সবকিছু খুব সুন্দর মানে জিস্ট আকারে দেওয়া আছে। আর এখানে রিভিউ কোশ্চেন তো কিছু বলার নেই, ম্যাথের ভিতর যেটা আছে বেশিরভাগ ক্ষেত্রে আপনার বড রেট বের করতে বলে, বা বড রেট দেওয়া আছে বিট রেট কত এরকম, আর ব্যান্ডউইথ কত, এটা খুব বেশি ডিফিকাল্ট না। ঠিক আছে, এই যেটা একটু আগে আমরা বললাম, ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ চ্যানেল ইন দ্য করসপন্ডিং ব্যান্ড অ্যালোকেটেড বাই এফসিসি, এটা তো বুঝতেই পারতেছেন, বিয়োগ করে জাস্ট ওই রেঞ্জে ভাগ করে দিলে হলো। সো এগুলো খুবই স্ট্রেট ফরওয়ার্ড, আর এখানে কিছু নাই। চ্যাপ্টার 5টা এতটুকুনি। কারো যদি কিছু বলার থাকে বলতে পারেন, আমাদের কিন্তু সামনের সপ্তাহে কুইজ আছে। চ্যাপ্টার 5, 4 আর 5 এর উপর আমাদের কুইজ হবে, কেউ যদি কিছু বলতে চান বলতে পারেন, আর কিছু যদি জানার থাকে। কিছু কি বলার আছে? আমরা তো অনেকেই চলে আসছি। কিছুই বলার নাই নাকি? এই 39 এর নাম কি? আইডি 39, আইডি 39 নাম কি? আমার কথা শুনতে পাচ্ছেন নাকি? স্যার, জি স্যার। হ্যাঁ জি, নাম কি আপনার? স্যার আব্দুল আল হাসিব। আব্দুল্লাহ হাসিব, আচ্ছা। তো কোনো কিছু কি প্রশ্ন আছে নাকি? স্যার আমার স্যার নেট কানেকশন ছিল, আমি মাত্র ঢুকছি স্যার। ঠিক আছে, ওকে, আমরা তাহলে আইডি গুলো কল করি, যেহেতু আসছেন কষ্ট করে, আমরা প্রেজেন্টটা দিয়ে দিই। আচ্ছা, আমি রিয়ারদের আগে কল করছি, রিয়ার যারা আছেন রিয়ারদের আগে কল করছে। অতনু কুমার সাহা, Yes, sir. তার মাহিয়াত মাহিনুকু, Yes, sir. ফয়সাল আহমেদ তন্ময়। Yes, sir. আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যেহেতু আমাদের কারো কোনো কোয়েরিজ নাই, প্রেজেন্ট দিয়ে সবাই লিভ করতে পারেন। আর সামনের সপ্তাহে বৃহস্পতিবারে 11:30টার সময় চ্যাপ্টার 4 আর 5 এর উপর কুইজ হবে, এটা আমাদের সেকেন্ড কুইজ। রিটেন প্রশ্ন থাকবে, যেগুলো লিখে ছবি তুলে জমা দিতে হবে আর কি। পেজ লিমিট দেওয়া থাকবে, বলা হবে যে 2 পেজের ভিতর বা 1 পেজের ভিতর লেখেন, এরকম বলা থাকবে আর কি। ওকে।
আর মাল্টিপল চয়েস ম্যাক্সিমাম 5 মার্কস, মিনিমাম 3 মার্কস। স্যার রিটেনটা কি গুগল ফর্মের থ্রুতে জমা দিতে না, হবে? একটু আগেই তো বললাম, কি বললাম এখন? বললাম না যে কাগজে লিখে জমা দিতে হবে, কাগজে লিখে মানে ছবি তুলে জমা দিন। আর আপনারা তো মনে হয় জানেন যে গতকাল সম্ভবত ইউজিসি, গতকাল না গত পরশুদিন ইউজিসি থেকে একটা নোটিশ আসছে যেখানে বলা হয়েছে যে সব পরীক্ষা ক্যামেরা অন করে দিতে হবে আর কি। এটা ইউজিসির নোটিশ আসছে, আপনাদেরও পাওয়ার কথা। আমি জানি না আপনারা জানেন কিনা, কিন্তু আমাদের কাছে নোটিশটা চলে আসছে আর কি। বুয়েট এবার হচ্ছে সেমিস্টার ফাইনাল নিচ্ছে ক্যামেরা অন করে, সো ব্যাপারটা মাথায় রেখে না কিছু। আচ্ছা, আমি রেগুলার ব্যাচের কল করছি, ফাহিম শাহরিয়া, Yes, sir. আলিয়া হানাফ, Yes, sir. তারপরে বাঁধন, Yes, sir. মুস্তফা আহমেদ, ইয়েস স্যার। সামিয়া সাবরিনা নবী, ওকে, জ্যোতি, Yes, sir.